আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ত্যাগের মহিমায় সারা দেশে ঈদ উল আজহা উদযাপন, জাতীয় ঈদগাহের মোনাজাতে দেশ এবং বিশ্ব উম্মার শান্তি কামনা, শুভেচ্ছা বিনিময়। দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করেছি যেন আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আমাদের আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি। আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি, অধিকাংশ বর্জ্য অপসারণের দাবি। উত্তর সিটির প্রশাসকের বাড়তি সুবিধা দিয়েছে বৃষ্টি। খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়, একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর মনে করেন সাবেক প্রধানমন্ত্রী। নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি। তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। পাড়া মহল্লায় পশুর চামড়া সংগ্রহ, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, সুযোগ নিচ্ছেন আড়তদাররা। 700-800 টাকা বলতেছে, কিন্তু আমার তো আছে, আমার তো আর লস দিতেছে। উনি কয় 600 টাকা করে, এটা অযুক্তি। 400 টাকা হলে 400 আর 600 যদি ধরেন 1000, 700 ধরলে 1100, তারপরেও সিমিলার নাই, কোনো সামঞ্জস্যতা নাই। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্যাগের মহিমায় উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর হয়েছে পশু কোরবানি। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান জামায়াত। মোনাজাতে পরিবার, মুসলিম উম্মার জন্য দোয়ার পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে মুক্তি কামনা করেন মুসল্লিরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ জামায়াতে অংশ নিয়ে সবার কাছে দেশের জন্য দোয়া চান। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। কোথাও মেঘলা আকাশ, কোথাও রোদের ঝলক, এর মাঝে ঈদ জামাতে সামিল হতে হাজারো মানুষ জাতীয় ঈদগাহর পথে। এবার মুসল্লিদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম থাকলেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। দেশের প্রধান ঈদ জামাতে সামিল হন 25 থেকে 30 হাজার মুসল্লি। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। ঈদগাহে প্রবেশের জন্য পেরুতে হয় নিরাপত্তার কয়েকটি স্তর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সকাল 7:30টায় নামাজ শুরু করেন। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সবাই একাকার ঈদ জামাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন এখানে। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা। সরকার প্রধান সবাইকে জানান ঈদের শুভেচ্ছা। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। দুনিয়ার মুসলমানদের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়। পরীক্ষা, তার জন্য দোয়া ছিলাম। দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। পিতামাতার জন্য দোয়া চাইছি এবং মৃত দাদা দাদির জন্য দোয়া চাইছি। রাষ্ট্রের জন্য ফিলিস্তিন ভাই বোনদের দোয়া করছি। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রার্থনাও ছিল তাদের। নতুন করে বাংলাদেশে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একতা এবং সততা, যেটা আমাদের ভিতরে অভাব দেখা দিয়েছে। আসলে দল, জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে। সুষ্ঠু একটা নির্বাচন হয়, এটাই আমরা দেশের মানুষের দোয়া করতেছি, আর যাতে মানুষ শান্তি থাকতে পারে। একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা আইনের শাসন, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই। আল্লাহ, তুমি আমাদের দেশকে, দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলার শক্তি দান করো। পরিবার ছেড়ে জাতীয় ঈদগাহ নামাজের নিরাপত্তা দায়িত্বে থেকে খুশি ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। নানু বাসায় যাব, এসে
খাবো, গরু কোরবানি করবে, সবার সাথে মহব্বত আদায় হবে। নিজেদের খুশি বিসর্জন দিয়ে আমরা যে মানুষের নিরাপত্তা দিচ্ছি এটা অনেক বড় একটা পাওয়া। দেশের জনগণ শান্তিতে থাকলে আমাদের এটাই শান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের আদর্শে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা। দেশে সংকট বিভক্তি আছে সম্ভাবনাও। কোরবানির ত্যাগের আদর্শে এর মাঝে ছড়িয়ে যাক ঐক্যের বার্তা, গড়ে উঠুক ন্যায়, সমতা ও সম্প্রীতির বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খুশির ঈদে মাতোয়ারা সারা দেশ। অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। বৃহৎ দুটি জামায়াতের আয়োজন ছিল শোলাকিয়া এবং গৌড়-এ শহীদে। নামাজ শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি দেন মুসল্লিরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে সকাল ৯টায় শুরু হয় ১৯৮তম ঈদের জামাত। অংশ নেন অর্ধ লক্ষাধিক মুসল্লি। নিরাপত্তা ছিল জোরদার। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় মোনাজাত। দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ, সেখানেও নামাজ পড়েছেন অর্ধ লক্ষাধিক মুসল্লি। ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিলেট নগরে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ ময়দানে। নামাজ পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। এছাড়া নগরীর ৩৯০টি স্থানেও নামাজের ব্যবস্থা ছিল। রংপুরে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট মাঠে। অংশ নেন কয়েক হাজার মানুষ। এছাড়া ওয়ার্ডেও ছিল নামাজের ব্যবস্থা। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামায়াত হয় শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে। এছাড়া নগরীর সাহেব বাজার, বড় রাস্তা, টিকাপাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ পাড়া মহল্লায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ওয়ার্ডে ছিল নামাজের ব্যবস্থা। বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। তবে জেলার সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে চরমোনাই দরবার শরীফে। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ ময়দান। সকাল 7:30 এবং 8:30টায় এই দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করেছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর অলি গলি সড়ক প্রায় সবখানেই দিনভর পশু কোরবানির আমেজ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদ। নগরবাসী নিজেরাই বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছেন। ঈদের সকালে নামাজ শেষে রাজধানীতে শুরু হয় পশু কোরবানি। পাড়া মহল্লায় কুরবানির আমেজ। বিশেষ করে শিশুদের আনন্দের সীমা নেই। অলিগলিতে সবাই ব্যস্ত। নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। পশু কুরবানিতে সহায়তা করছেন পরিবারের অন্য সদস্যরাও। এই উৎসব শুধু আনন্দের নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই যদি আমাদের মুখ্য থাকে, তাহলে তো নিঃসন্দেহে কোরবানি আমাদের কবুল হয়ে যাবে। নট জাস্ট অনলি যে খাওয়া দাওয়া, আমরা যে মনে করেন অর্থটা দিলাম, আল্লাহ আমাদের সওয়াব দিতেছে, এটাই আমাদের আনন্দ। গরুদের জন্য অনেক কষ্ট হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতরে, কেউ বা মূল সড়কে। পশু জবাই শেষে নিজ এলাকা ব্যক্তি উদ্যোগে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত করছেন স্থানীয়রা। নিজে সব পরিষ্কার করে দেব, তো মানুষের যেন কষ্ট না হয়। আমাদের এই পাড়াটা খুবই একত্র, আর আমরা নিজেরা সব কাজ করি, কোনো কষ্ট সমস্যা হয় না, থাকে না। নিজের আনন্দ ফুর্তি করে আমরা জিনিসটা করি। জবাইয়ের পর নিজেরা মিলে পশুর মাংস কাটাকুটি করে 3 ভাগ করা হয়। গরিব অসহায় আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখেন বাকিটা। কুরবানি শুধু একটি ইবাদত নয়, বরং এটি সমাজের দরিদ্র এবং অভাবীদের প্রতি দায়িত্ব পালনের অন্যতম একটি মাধ্যম। কুরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, সেটি যেমন কমে, তেমনিভাবে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও কোরবানির বর্জ্য পড়ে নেই। সন্ধ্যার মধ্যেই শেষ হয়েছে 85% পরিচ্ছন্নতা কার্যক্রম, এমন দাবি করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। নাগরিককে কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর অলি গলি, রাজপথ এবং পশুর হাট জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকাল 7টা থেকে রাজধানীতে শুরু হয় পশু কোরবানি। এরপরই বর্জ্য অপসারণে নামে 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে, তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। শতভাগ পরিষ্কার করা ইম্পসিবল, কারণ এখনও গরু পড়ছে। তো সুতরাং আমরা যদি ক্লেম করি শতভাগ পরিষ্কার হয়েছে, তাহলে এটা একটা আনন্যাচারাল কথা হবে। হ্যাঁ, বাট আমরা এতটুকু বলতে পারি যে কোথাও ময়লা পড়ে নাই।
একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর, এমনটাই বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে গুলশানে তার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান দলটির মহাসচিব। তার সঙ্গে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয়। ঈদের দিন চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন। সকাল থেকেই সমাধিতে ভিড় করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা। দোয়া শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ঘোষিত সময় নিয়ে মতামত জানান। বলেন, এবছরের ডিসেম্বরই নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। গুলশানের ফিরোজায় সাক্ষাৎ শেষে বেরিয়ে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, খালেদা জিয়া মনে করেন একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর। নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই। তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, চেয়েছেন দোয়া, জানান বিএনপি মহাসচিব। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি। কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতি যেন তেন ভোট আর চায় না। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না। প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর শফিকুর। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। জুলাই গণ অভ্যুত্থানকে বিক্রি করে অন্তর্বর্তী সরকার অপরাজনীতি করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঈদুল আজহা উপলক্ষে রাত 9টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের সাথে দেখা করে বেরিয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, আহতদের সাথে কথা বলে চিকিৎসা অনুদান প্রাপ্তিতে বাহানা সহ নানান অবহেলার অভিযোগ পাওয়া গেছে। সরকারের মুখে নানান আশ্বাস থাকলেও ভুক্তভোগীদের দৃশ্যমান চিকিৎসা বা পুনর্বাসনে অগ্রগতি নেই। আহতদের সঠিক চিকিৎসা দেয়া না হলে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে তো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে, তারা অবশ্য শহীদদের নিয়ে বেশি কাজ করে। যারা শহীদদের বা জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে, তারা কিন্তু সবথেকে বড় অপরাধী হিসাবে গণ্য হবে ভবিষ্যতে। চামড়ার দামে এবারও পতন, বেঁধে দেয়া দাম তোয়াক্কা করেনি কেউ। বড় আকারের এক একটি কাঁচা চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ 800 টাকা, তাও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে থাকে। এবার সিন্ডিকেটের হাতেই ছিল বাজারে নিয়ন্ত্রণ। সরকারের তরফ থেকে লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয় 65 টাকা, আর ছোট আকারে লবণযুক্ত প্রতি পিস চামড়ার মূল্য বেঁধে দেওয়া হয় 1350 টাকা। কিন্তু এই দাম কেউ মানেনি। এক একটি কাঁচা চামড়ায় প্রক্রিয়াকরণ করতে ব্যয় হয় 300 টাকা। সেই হিসেবে একটি কাঁচা চামড়ার দাম হওয়া উচিত 1000 টাকার উপরে, এমন দাবি সংশ্লিষ্টদের। রাজধানীর পোস্তা, সাভারের হেমায়েতপুরে, চামড়া শিল্পনগরী সহ বিভিন্ন জায়গায় চামড়ার দর নিয়ে একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। ট্যানারি মালিকরা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা অসম্ভব।
700 টাকা যদি চামড়ার অ্যাভারেজ পরে এখান থেকে কিনা, 400 টাকা অ্যাড হয়ে 1100 টাকা হবে। সেই ক্ষেত্রে 100 টাকা লাভ না হলে চামড়া বিক্রি তিনি করতে চাবে না, স্বাভাবিক প্রক্রিয়া। তারপরেও 1350 টাকা বিক্রি করা কঠিন হবে। বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন নারী সহ অর্ধ শতাধিক। সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার সিঙ্গাতি গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আজিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে একই গ্রামের ইশরাত চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই চৌধুরী পরিবার। এ সময় নারী সহ আহত হয়েছেন শতাধিক। গুরুতর আহত 30 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় অভিযুক্ত সুমন মিয়ার পিতা মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়া। এর আগে মোবাইলে ধারণ করা এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের উপর হামলার বর্ণনা দেন ইলিয়াস। সেখানে ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত সুমন মিয়া এবং তার সহযোগীদের বিচারের দাবি করা হয়। জানা যায় শুক্রবার রাতে গাইরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হয় ইলিয়াস। তিনি বাড়ি ফেরার পথে সুমন মিয়া, জোবায়ের এবং সাজু মিয়া সহ 8 থেকে 10 জন মিলে তাকে এলো পাথারি পিটিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। কে মারছে আপনাকে? যুবলীগের ওই সুমন, হ্যাঁ, আর মুজিবরের বেটা, আর হলো জোবাইদ ডাকুয়ের বেটা, আর হলো তালপের বেটা, আর একজন সেরম নাই, 4 জন। কি দিয়ে মারছে? সবগুলো লোহার রড ছিল। আমি একেবারে এত মারছে, নাহলে 200-300 বাড়ি বাড়িছে আমাকে। নারায়ণগঞ্জের 2500 সিএনজি চালিত অটোরিকশা সহ একই পরিবারের 4 যাত্রী নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বিষ্ণন্দী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় নদীর তলদেশ থেকে শাশুড়ি পুত্র বধূর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায় ঈদের ছুটিতে ঢাকার উদ্দেশ্যে নবীনগরে ফিরছিলেন তারা। ফেরি ছাড়ার কিছুক্ষণের মধ্যে এই ফেরিটি সামান্য কাত হয়ে গেলে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই কামাল হোসেন এবং সাগর হোসেন নামে 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর বিকেলে পানির নিচে ডুবে থাকা সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে শাশুড়ি খালেদা বেগম এবং পুত্রবধূ ফরজানা বেগমকে উদ্ধার করা হয়। সিএনজিতে থাকা 4 জনই নবীনগর উপজেলার রসুলবাগের বাসিন্দা। নজর দেব আন্তর্জাতিক খবরে। গাজায় চলছে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের উপর নির্মম হত্যাকাণ্ড। শনিবার ভোর থেকে বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 ফিলিস্তিনি। রাফার আল আখাওয়া একটি ত্রাণ কেন্দ্রের কাছে গুলিতে প্রাণ হারান 5 ফিলিস্তিনি। গাজা সিটির পশ্চিমে একটি বাড়িতে হামলা চালানো হয়, এতে হতাহত হয়েছে অনেকে। গাজার উত্তরে জাবালিয়ায় হামলার শিকার হয়েছে 2টি আবাসিক ভবন। আইডিএফের নির্মম আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিস। আল মাওয়াসির শরণার্থী শিবিরের একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছেন 4 জন। রামাল্লার কাছে দৌড়া আল কাদরি গ্রামে গুলিবর্ষণ করেছে আইডিএফ সেনারা। এর আগে শুক্রবার ঈদুল আজহার দিন বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারান অন্তত 42 ফিলিস্তিনি। এই ছিল এখনকার মতো আমাদের যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।